আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের চ্যাপ্টার 9 এর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি। তো ত্রিকোণমিতিকে আমরা ইংরেজিতে বলি ট্রিগোনোমেট্রি। মনে রাখবা ট্রিগোনোমেট্রির গ্রিক শব্দ ট্রি অর্থ ৩, গোণ অর্থ ধার বা কোণ, আর মেট্রি অর্থ পরিমাপ। তাহলে ৩ কোণের পরিমাপ, এটা দ্বারা কি বুঝতেছি আমরা? ৩ কোণের পরিমাপ মানে ৩টা কোণ থাকবে। আর ৩টা কোণ কোথায় থাকে জানো? ৩টা কোণ থাকলে সেটা ত্রিভুজ হয়। তাহলে আমরা বুঝতেছি যে এই অধ্যায়টা, পুরো অধ্যায়টা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন ত্রিভুজ কোণ যেহেতু বলছে যে ৩ কোণের পরিমাপ, তো মনে রাখবা একটা জিনিস এক্সট্রা মনে রাখবা যে কোণ ভেদে ত্রিভুজ ৩ প্রকার। দুইটা বাহু যদি লম্বলম্বিতে অবস্থান করে তাহলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণের চিহ্ন হচ্ছে এটা, তার মানে এই কোণটা সমকোণ। আর সমকোণ থেকে ছোট কোণকে সেটাকে বলে সূক্ষ্মকোণী। দেখো এটা কিন্তু ছোট, সমকোণ হইতে হলে কিন্তু এভাবে হওয়া উচিত ছিল, যেভাবে, এটা হচ্ছে সমকোণ। তার মানে সমকোণটা এত বড়, কিন্তু যখন সূক্ষ্মকোণী বলছি তখন কোণটা কি ছোট হয়ে গেছে, সমকোণ থেকে ছোট, তার মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এটা কি বলতেছি আমরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি সমকোণ থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। দেখো সমকোণটা হচ্ছে চলে এরকম, তাই না? সমকোণ হইতে হলে এখানে আসতো, তো সমকোণের থেকে একটু বড় হয়েছে না এই কোণটা, সমকোণ থেকে বড়, তার মানে এটাকে বলছি আমরা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজ কোণ বেঁধে ৩ প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তো আমাদের এখানে এই দুটো নিয়ে কাজ করতে হবে না, আমাদের শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে অঙ্ক করতে হবে। তো দেখো, তো সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলছি? যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে মনে রাখবা যে এটা সমকোণী ত্রিভুজ বললাম আমি, মনে করে একটা বাহু লম্বলম্বিভাবে অবস্থান করে যদি, তাহলে এই কোণটা অবশ্যই ৯০ ডিগ্রি হবে। আর এই ৯০ ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ। ঠিক আছে? তাহলে যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এখানে আমি দুইটা চিত্র এঁকেছি, দুইটাই সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এই অধ্যায়ে যত ম্যাথ আমরা করব সব সমকোণী ত্রিভুজ দিয়েই শেষ করতে হবে আমাদের। তো দেখো দুইটা ত্রিভুজে, তাহলে এই বাহুটা আর এ বি বাহু আর বিসি বাহু কি লম্বলম্বিভাবে অবস্থান করছে, তাহলে এটা কি বলছি আমরা? সমকোণ। আর মনে রাখবা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। একইভাবে এ বি এবং বিসি কি, যেটা লম্বলম্বী বাহু, আর এর যে বাহুটা এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু, তাহলে এটা কি? অতিভুজ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তো এটা অতিভুজ বললাম ঠিক আছে, কিন্তু তাহলে এটাকে আমরা কি বলতাম? লম্ব। কারণ কি, এটা কি লম্বলম্বিভাবে আছে না, খাড়াখাড়িভাবে আছে, এটাকে বলছি আমরা লম্ব। তাহলে এটাকে কেন ভূমি বলছি আমরা? তো এখন একটা জিনিস মনে রাখবা যে এটা তো সমকোণ, মানে ত্রিভুজের 3টা কোণ থাকবে, 1টা 2টা 3টা, সমকোণ তো নির্দিষ্ট। যখন তুমি কোণ ধরবে তখন তুমি একটা অথবা এটা ধরবে। যদি তুমি নিচেরটা ধরো, মানে এটা ধরো, তাহলে এটার বিপরীত বাহুকে বলে আমরা লম্ব বা বিপরীত বাহু। একইভাবে যখন তুমি এখানে কোণ ধরছো তখন এই কোণের বিপরীত বাহু কি বলবো আমরা? লম্ব বা বিপরীত বাহু। তো এই জন্য তোমার এটা ভাবলে হবে না যে এই বাহুটা খালিভাবে আছে বা লম্বলম্বিভাবে আছে, এই বাহুটাই লম্ব, এমনটা ভাবলে হবে না। তোমার দেখতে হবে যে কোনটা, কোন বাহুটাকে কোণ ধরা হয়েছে বা কোনটাকে নির্দিষ্ট করা হয়েছে। তো মোটামুটি এটুকু ক্লিয়ার। ঠিক আছে? তো এখন এই কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গ্রিক বর্ণমালার আলফা, বিটা, গামা, থিটা, ফাই অথবা ওমেগা দ্বারা প্রকাশ করি। তো মনে রাখবা সব থেকে বেশি ব্যবহার করি আমরা থিটা। এই থিটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। তো যার কারণে আমরা এই কোণকে নাম দিতে পারি থিটা, এটাকে নাম দিতে পারি থিটা। তো থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি, থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে লম্ব বিসি। কেন বলছি একটু আগে, যে যেটাকে আমরা কোণ ধরবো তার অপোজিট বাহুটাকে লম্ব বলতে হবে। যেটাকে কোণ ধরবো তার অপোজিট বাহুটা লম্ব, এটা হোক নিচে অথবা লম্বলম্বী, যেমনই হোক না কেন জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তো সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের পিথাগোরাস সাহেব একটা সূত্র দিয়েছে, খুব সুন্দর একটা সূত্র, তো এটা আমাদের বুঝতে হবে। তো পিথাগোরাস সাহেব কী বলেছে? তো পিথাগোরাসের সূত্র অনুসারে মনে রাখবা, তো সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি, সূত্রটাকে পড়ি। সে বলেছে সমকোণী ত্রিভুজের, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ? দেখো আমি তোমাকে বলি একটু, তুমি বুঝতে পারবা। তো সে কী বলেছে যে সমকোণী ত্রিভুজের, তাহলে মনে করি আমি একটা সমকোণ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বলো তো কোনটা অতিভুজ? তাহলে যেহেতু এটা বলছি সমকোণ, তাহলে অতিভুজ কোনটা? ওর অপোজিটটা এটা। তো
সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র তো বোঝো, তাহলে তুমি একটা বর্গক্ষেত্র আঁকো। এই দেখো বর্গক্ষেত্র আঁকতেছি। তো এটাকে বলছে আমরা একটা বর্গক্ষেত্র বোঝো তো, মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান। তো মনে করো এটা একটা বর্গক্ষেত্র। সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর, অপর দুই বাহু কোনটা, এটা আর এটা, তাহলে এই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের, তাহলে এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে আর এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। দেখো তাহলে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মানে তুমি যদি মনে করো যে এটা, ধরো আমি তোমাকে বলি, ধরো তুমি এটার ক্ষেত্রফল ধরো 10 বর্গ মিটার, তাই না, 10 বর্গ মিটার মনে করো, তাহলে এটা মনে করো 6 বর্গ মিটার, তো এটা কত হবে 4 বর্গ মিটার। দেখো কেন কি বলতেছি, তো পিথাগোরাস সাহেব বলছে যদি কোনো তুমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা হবে, এই ক্ষেত্রফলটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। যে ক্ষেত্রফল কত বলে সমষ্টির সমান, তার মানে 6 যোগ 4, মানে এই দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি কত, 6 যোগ 4 কত, তাহলে দেখো এই দুই বাহুর ক্ষেত্রফল কত 10। তো এই 10 আর এই ক্ষেত্রফলের 10 সেম না, সমান না? তো কথাটা বুঝতে পারছো কি বলছে? তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কি বলতে পারি, আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি, অতিভুজ স্কোয়ার বর্গক্ষেত্র সমান সমান এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ঠিক আছে? তাহলে এই সূত্রটা অবশ্যই আমাদের লাগবে, এটা খেয়াল রাখবা। তো এখন আসো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। মনে রাখবা যে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। তো তোমার এই 6টা মুখস্থ করা লাগবে না এত কষ্ট করে, তুমি জাস্ট 3টা মুখস্থ রাখবা, এই 3টা মনে রাখবা, তো বাকি 3টা হয়ে যাবে। কীভাবে হবে দেখো, তো আমরা একটা কোণ ধরতে হবে, এটাকে বলছি আমরা থিটা। তো বলছি আমি থিটা নিয়ে বেশি কাজ করি আমরা। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তো সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। মনে রাখবা সাইন থিটা আর কসেক থিটা অপোজিট, মানে সাইন থিটা যেটা হবে কসেক থিটা উল্টাটা হবে। দেখো তো, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক থিটা কী হবে, অতিভুজ বাই লম্ব, তাই না? কস থিটা আর সেক থিটা সেম, উল্টা, পরস্পর অপোজিট। তাহলে কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা সমান কী হবে, তাহলে সেক থিটা সমান কী হবে, অতিভুজ বাই ভূমি, উল্টা হবে, অতিভুজ বাই ভূমি। একইভাবে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান সমান কী হবে, ভূমি বাই লম্ব। তো তুমি তাহলে কি করবা, তুমি এই 3টা মুখস্থ রাখবা, এই 3টা মনে রাখবা, বাকি 3টা তুমি অটোমেটিক পারবা। ভূমি বাই লম্ব, তো এটুকু আমরা ক্লিয়ার। তো এটুকু নিয়ে সমস্যা হবে না। তো এটাকে যদি তুমি শর্টকাটে শিখতে চাও, আরও শর্টকাটে মনে হয় তোমার, যদি মনে থাকে না তাহলে যদি এমন হয় তাহলে তুমি শর্টকাটে শিখতে পারো, সেটাও আমি লিখে দিয়েছি দেখো। তো এটাকে তুমি কী বলতে পারো, যে শর্টকাট নিয়মটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারি, যেখানে বলছে আমরা সাগরে লবণ আছে, দেখো দন্তের সাথে সাইন, লতে লম্ব আর সরতে অতিভুজ। তাহলে কি বলতেছি, সাগরে লবণ আছে, তার মানে সাইন লম্ব অতিভুজ, তার মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এটা শর্টকাট নিয়ম। পরটা কি বলছি, কবরে ভূত আছে, এখানে কতে কস থিটা, ভতে ভূমি আর সরতে অতিভুজ, তাহলে কবরে ভূত আছে, আমরা দ্বারা কি বুঝতে পারতেছি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো একইভাবে টেরা লম্বা ভূত, তো টতে ট্যান থিটা, লতে লম্ব, ভতে ভূমি, তাহলে টেরা লম্বা ভূত দ্বারা আমরা কি বুঝতেছি, যে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। দেখো আর তোমাকে আমি একটু আগে বলেছি যে ট্যান থিটা আর কট থিটা অপোজিট। তো আমাদের আর দুটা সূত্র আছে, এটা মনে রাখবা, যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা আর কট থিটা যেহেতু পরস্পর অপোজিট, তাহলে কট থিটা সমান কী হবে, উল্টায় দিবা, কস থিটা নিচে আছে এটা উপরে যাবে, আর সাইন থিটা উপরে আছে এটা নিচে যাবে। তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান সমান কী হবে, কস থিটা বাই সাইন থিটা, এই দুটো অবশ্যই মনে রাখবা। তো আর আমাদের 3টা অভেদাবলী আছে, সেটা আমরা এখন দেখব। তো অভেদাগুলো আমি আবার লিখেছি দেখো। তো তো এটাকে আমরা বলি ত্রিকোণমিতিক অভেদাবলী।
তো তাহলে দেখো এখন আমরা শিখব ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এই 3টা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো একটা সূত্র কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো তুমি কিন্তু চাইলে এটাকে অন্যভাবে লিখতে পারো, যেমন ধরো বা যেটা সমীকরণ বা দিয়ে আমি লিখতে পারি যে sin স্কয়ার এই পাশে থাকবে বাম পাশে থাকবে। তো এরকম কি লিখতে পারি, sin স্কয়ার থিটা সমান 1 বাম ডান পাশে আছে ডান পাশে থাকুক, আর cos স্কয়ার থিটা এই পাশে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই সূত্র থেকে আমি আবার কিন্তু লিখতে পারি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কিন্তু লিখে যায়। আবার এটাকে তুমি চাইলে লিখতে পারো এভাবে, sec স্কয়ার থিটা বাম পাশে থাকবে, sec স্কয়ার থিটা সমান 1 tan স্কয়ার থিটা এই পাশে প্লাস এই পাশে মাইনাস এই পাশে গেলে প্লাস, তাহলে tan স্কয়ার থিটা। তো তুমি কিন্তু চাইলে এই সূত্র থেকে আবার এটা আসতে পারো। মোটামুটি তুমি এখান থেকে 3টা সূত্র পাবা, একটা 2টা আর একটা tan স্কয়ার থিটার সূত্র। তো এখন তুমি এটা থেকেও সেম ভাবে পাও যে cosec স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা এই পাশে কি মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে 3টা, মোট 3টা, টোটাল 3টা, এখানে 3টা, 6টা, এখানে 3টা, 9টা, টোটাল 9টা সূত্র আমাদের আছে। তো আমাদের 9টা মুখস্থ করতে হবে না, আমাদের জাস্ট প্রথম 3টা মুখস্থ মনে রাখতে হবে। তো এখন আসো ত্রিকোণমিতিক সূত্র। তো আমরা এখন শিখবো ত্রিকোণমিতিক সূত্র। তো আমি একটু আগে বলেছি তোমাকে যে তুমি ত্রিকোণমিতি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে সাইন থিটা আর কসেক থিটা অপোজিট, কস থিটা আর সেক থিটা অপোজিট, ট্যান থিটা আর কট থিটা পরস্পর অপোজিট। এটা যদি তুমি জানো তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবা। দেখো আমি লিখি যে 1 নম্বর, তাহলে সাইন থিটার সূত্র কী হবে, সাইন থিটার সমান হবে 1/cosec থিটা, cosec থিটা। কারণ তোমাকে আমি কি বলেছি যে সাইন থিটা আর cosec থিটা উল্টা, তাহলে cos থিটা সমান কী হবে 1/sec থিটা, তাহলে cos থিটা সমান কী হবে, cos থিটা সমান 1/sec থিটা। ঠিক একইভাবে tan থিটা সমান কী হবে, tan থিটার cot থিটা উল্টা, তাহলে tan থিটা সমান কী হবে 1/cot থিটা। তাহলে এখন যেহেতু এটা উল্টা পরস্পর, তাহলে cosec থিটা সমান কী হবে বলো তো, cosec থিটা সমান কী হবে 1/sin থিটা। তাহলে cos যেহেতু লিখছি, তাহলে sec থিটা সমান কী হবে বলো তো, sec থিটা সমান হবে 1/cos থিটা। তাহলে cot থিটা সমান কী হবে বলো তো, cot থিটা সমান হবে হচ্ছে 1/tan থিটা। তো মোটামুটি তোমার এখানে 6টা মুখস্থ রাখা লাগবে না, তুমি জাস্ট এই প্রথম 3টা মনে রাখবা, সাইন থিটা, cos থিটা, tan থিটা। তাহলে সাইন থিটা আর cosec থিটা পরস্পর অপোজিট, যার কারণে সাইন থিটা যেটা হবে cosec থিটা তার উল্টাটা হবে, cos থিটা sec থিটা অপোজিট, cos থিটা সমান 1/sec থিটা, তাহলে sec থিটা সমান কী হবে 1/cos থিটা। তাহলে আমাকে জানাও যে tan থিটা সমান যদি 1/cot থিটা হয় তাহলে cot থিটা সমান কী হবে। তো আশা করছি ত্রিকোণমিতিক যে বেসিক যেটা নিয়ে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তো তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কী সমস্যা, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর লাইভ ক্লাস থাকবে আমাদের, তো লাইভ ক্লাস পেতে কী করবো, আমাদের যে পেজ আছে প্রাইম ফিউচার একাডেমি, সেটাকে তুমি সার্চ দিয়ে ওটাকে কী করবো ফলো দিয়ে রাখবা। তাহলে কী হবে, আমাদের এখানে তুমি যে লাইভ ক্লাস হয় সেগুলো তুমি করতে পারবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।